আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের আজকের লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন সম্পর্কে। তো ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন এই জিনিসগুলো আসলে কি? মূলত ডেটা আদান-প্রদান করার ক্ষেত্রে আমাদের ডেটাকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য যে পদ্ধতি কিংবা প্রক্রিয়া ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন। সো যদি স্পেসিফিক বলা হয় ডেটা এনক্রিপশন জিনিসটা কি, বিষয়টা হচ্ছে কোনো ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার পূর্বে ডেটার মূল ফরম্যাটকে অন্য ফরম্যাটে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ডেটা এনক্রিপশন। আর ডিক্রিপশন হলো এই যে তুমি ডেটার মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করলা, এই অন্য ফরম্যাটটাকে আবার তুমি যদি মূল ফরম্যাটে নিয়ে আসতে চাও সেক্ষেত্রে যে পদ্ধতি কিংবা প্রক্রিয়া ব্যবহৃত হয় সেটাই হচ্ছে মূলত ডিক্রিপশন। সো এখানে বলা আছে কি দেখো, এনক্রিপশনের মাধ্যমে কি করা যায়। এনক্রিপশন মূলত যেটা করে সেটা হচ্ছে সাধারণ ডেটা যেটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট, সেটাকে সাইফার টেক্সট কিংবা গোপন কোডে পরিণত করে। তাহলে এনক্রিপশন মূলত সাধারণ ডেটা যেটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট সেটাকে গোপন কোড অর্থাৎ সাইফার টেক্সটে পরিণত করে। আর ডিক্রিপশন যেটা করে সেটা হলো গোপন কোড কিংবা সাইফার টেক্সট এটাকে আবার সাধারণ ডেটায় রূপান্তর করে। সো বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো আমি কাউকে একটা ডেটা পাঠাচ্ছি, সেটা হচ্ছে হ্যালো। তো এই হ্যালো এটাকে আমরা এনক্রিপশনের মাধ্যমে অন্য একটা ফরম্যাটে রূপান্তর করব। হ্যালো হচ্ছে একটা সাধারণ ডেটা যেটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট। কি বলা হচ্ছে? প্লেন টেক্সট। ঠিক আছে। তো আমরা এনক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে অন্য একটা ফরম্যাটে রূপান্তর করব যাতে করে আমাদের ডেটা নিরাপদ এবং সুরক্ষিত থাকে। তো এটাকে এনক্রিপ্ট করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম IFMMP। কেন এটা এমন হলো সেটা সম্পর্কে পরে তোমরা বুঝবা। সো আমরা প্লেন টেক্সট যেটা আছে হ্যালো সেটাকে আমরা এনক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে অন্য একটা ফরম্যাটে নিয়ে আসলাম। এটাকে বলা হচ্ছে সাইফার টেক্সট। কি বলা হচ্ছে? সাইফার টেক্সট। ওকে। তো এখন আমরা আবার এটাকে ডিক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে মূল ফরম্যাটে নিয়ে আসব। তাহলে এখন আমরা সেটাকে ডিক্রিপশন এ প্রক্রিয়া ব্যবহার করে আমরা সেটাকে আবার মূল ফরম্যাটে নিয়ে আসব, সেটা হচ্ছে হ্যালো। তাহলে এটা হচ্ছে সেন্ডার, এটা হলো রিসিভার। ঠিক আছে। সো এই যে হ্যালো যেটা আছে সেটা হচ্ছে একটা প্লেন টেক্সট এবং এটা হলো এখানে সেন্ডার আর এটা হলো রিসিভার। সো এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে সব থেকে পুরাতন যে পদ্ধতি সেটা হচ্ছে সিজার কোড। তো এনক্রিপশন প্রক্রিয়ায় যে কোডটা ব্যবহার করা হয়েছে এখানে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে সিজার কোড। যদিও অনেকগুলা পদ্ধতি আছে, আমরা ধরে নিচ্ছি সেটা সিজার কোড। ঠিক আছে। এবং ডিক্রিপশনের ক্ষেত্রেও সেটা হলো সিজার কোড। অলরাইট। তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো। ঠিক আছে। সো প্লেন টেক্সট এটাকে আমরা এনক্রিপশন করার মাধ্যমে সাইফার টেক্সটে রূপান্তর করলাম। এই যে সাইফার টেক্সট বা গোপন কোড যেটা আছে সেটাকে আবার ডিক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে আবার প্লেন টেক্সটে পরিণত করলাম। সো এনক্রিপশন এবং ডিক্রিপশন প্রক্রিয়ায় আমরা যে কোডটা ব্যবহার করলাম বা যে পদ্ধতি এখানে ব্যবহার করা হলো সেটা হচ্ছে সব থেকে পুরাতন পদ্ধতি সিজার কোড। কথা ক্লিয়ার? ওকে। এবার আমরা আলোচনা করব এনক্রিপশনের প্রকারভেদ। এই যে আমরা ডেটাকে এনক্রিপ্ট করার ক্ষেত্রে মানে কয়ভাবে সেটাকে এনক্রিপ্ট করতে পারি। তো প্রথমটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, দ্বিতীয়টা হলো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি?
আমরা যখন ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন করব এই পদ্ধতির সাহায্যে বা এই প্রকারের সাহায্যে, সেক্ষেত্রে এনক্রিপশন এবং ডিক্রিপশন করার ক্ষেত্রে একই কি ব্যবহৃত হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে একই কি ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এনক্রিপ্ট যে কি এর মাধ্যমে করব, সিমিলারলি ওই একই কি এর সাহায্যে আমরা সেটাকে আবার ডিক্রিপ্ট করব। ঠিক আছে? তো প্রেরক ও প্রাপকের একই কি থাকতে হয়, মানে আমি যে কি এর মাধ্যমে সেটাকে এনক্রিপ্ট করলাম, প্রাপক যে কাজটা করবে ওই একই কি ব্যবহার করে সেটাকে আবার ডিক্রিপ্ট করবে। তো এর বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, ডিইএস, এইএস, আইডিইএ, এগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানবো। এরপরে যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। এটা আসলে কি, দেখো, এক্ষেত্রে দুইটি আলাদা কি থাকবে। একটি হচ্ছে পাবলিক কি, যেটা সবার কাছেই থাকবে এবং সবার জন্য সেটা উন্মুক্ত। আরেকটা হলো প্রাইভেট কি, যেটা ব্যক্তিগতভাবে সংরক্ষিত থাকে। অর্থাৎ ধরো আমরা ধরে নিলাম এ, বি এবং সি। তো বি এবং সি এর যে কি আছে পাবলিক কি, সেটা মনে করো তুমি এর কাছে জানা আছে। তাহলে এ যখন বি কে কোনো ডেটা পাঠাবে, তখন বি এর যে পাবলিক কি আছে সেটা ব্যবহার করে বি কে ডেটা পাঠাবে এবং বি এর কাছে থাকা যে প্রাইভেট কি আছে সেটার মাধ্যমে বি সেটাকে ডিক্রিপ্ট করবে। সিমিলারলি এ যখন সি কে কোনো ডেটা পাঠাবে, তাহলে সি এর যে পাবলিক কি, সি এ পাবলিক কি চাইলে, মানে বি এবং সি চাইলে তাদের যে পাবলিক কি সেটা সবাইকে দিয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বি কে কোনো ডেটা পাঠাবে, বি তার নিজস্ব প্রাইভেট কি এর মাধ্যমে সেটাকে ডিক্রিপ্ট করবে। একইভাবে যখন সি কে কোনো ডেটা পাঠানো হবে, সি তাদের ব্যক্তিগত যে প্রাইভেট কি আছে সেটার মাধ্যমে সেটাকে ডিক্রিপ্ট করবে। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে দুইটি কি থাকে, যেখানে পাবলিক কি যেটা আছে সেটা সবার জন্য মুক্ত, অর্থাৎ এ, বি, সি। সো বি এবং সি এর যে পাবলিক কি সেটা সবার কাছেই জানা আছে। বি কে যখন কোনো ডেটা পাঠানো হবে, বি সেটা তাদের নিজস্ব প্রাইভেট কি এর মাধ্যমে ডিক্রিপ্ট করবে। সিমিলারলি সি কে যখন কোনো ডেটা পাঠানো হবে, সেক্ষেত্রে সি তাদের নিজস্ব প্রাইভেট কি ব্যবহার করে সেটাকে ডিক্রিপ্ট করবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। তার মানে আমরা বুঝলাম অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে দুইটি কি থাকে, একটি পাবলিক কি আর একটি প্রাইভেট কি। ওকে, পাবলিক কি সবার কাছেই থাকবে, আর যখন পাবলিক কি ব্যবহার করে ডেটা পাঠানো হবে, যাকে পাঠানো হবে সে তাদের নিজস্ব প্রাইভেট কি ব্যবহারের মাধ্যমে সেই ডেটাকে ডিক্রিপ্ট করবে। আশা করি বিষয়টা বুঝছি। কিন্তু সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে কি থাকবে কয়টি? একটি। হ্যাঁ, মানে এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে একই কি ব্যবহৃত হবে, এটা মাথায় রাখবা। এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে একই কি ব্যবহৃত হবে। অলরাইট, এবার আমরা একটা পার্থক্য দেখব যে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এবং অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে। প্রথমে দেখো কি এর সংখ্যা। কি এর সংখ্যা হচ্ছে সিমেট্রিকের ক্ষেত্রে একই কি দ্বারা এনক্রিপশন ও ডিক্রিপশন করা হয়। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে দুটি ভিন্ন কি ব্যবহার করে এনক্রিপশন এবং ডিক্রিপশন করা হয়। সেক্ষেত্রে একটি থাকে পাবলিক কি, আরেকটি থাকবে প্রাইভেট কি। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখলাম কি এর সংখ্যাগত যে পার্থক্য আছে সেটা। সিমেট্রিকের ক্ষেত্রে একই কি ব্যবহার করে এনক্রিপশন ডিক্রিপশন হচ্ছে, আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে দুইটি ভিন্ন কি ব্যবহার করে এনক্রিপশন এবং ডিক্রিপশন হচ্ছে। প্রক্রিয়া হচ্ছে প্রেরক ও প্রাপক উভয়ের একই কি থাকতে হয়। যদি আমরা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির কথা বলি, সেক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয়ের হচ্ছে কি থাকবে? একই কি থাকবে। আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে প্রেরক পাবলিক কি দিয়ে
এনক্রিপ্ট করে এবং প্রাপক প্রাইভেট কি এর মাধ্যমে সেটাকে ডিক্রিপ্ট করে। তাহলে অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে প্রেরক পাবলিক কি এর সাহায্যে এনক্রিপ্ট করবে এবং প্রাপক তাদের প্রাইভেট কি এর মাধ্যমে সেটাকে ডিক্রিপ্ট করবে। সিমেট্রিক যেটা আছে সেটা খুব দ্রুত কাজ করে, কিন্তু অ্যাসিমেট্রিক সেটা তুলনামূলক একটু স্লো কাজ করে। এরপর নিরাপত্তার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এটাতে ঝুঁকি থাকে, কারণ এখানে যেহেতু একই কি ব্যবহার করে এনক্রিপশন এবং ডিক্রিপশন দুইটাই করা হয় সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। কিন্তু অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে সেই ঝুঁকি অনেকটা কম থাকে, কারণ সেখানে দুটি ভিন্ন কি থাকে, একটি পাবলিক কি আর একটি প্রাইভেট কি। কথা বোঝা গেছে? তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে ঝুঁকি বেশি আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে ঝুঁকি কম, এটা একটু আমরা মাথায় রাখবো। এরপর সিমেট্রিকের ক্ষেত্রে যদি আমরা কি শেয়ারিং এর সমস্যার কথা বলি সেক্ষেত্রে কি প্রেরণ করতে হয় যা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে যেহেতু একই কি ব্যবহার করে এনক্রিপশন ডিক্রিপশন দুইটাই করা হয় সেক্ষেত্রে কিটা হচ্ছে প্রাপককে পাঠানো লাগবে, সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে পাবলিক কি সবার কাছেই দেওয়া যায়, তবে তুমি যখন ডেটা কাউকে পাঠাবা পাবলিক কি ব্যবহার করে, যাকে পাঠাচ্ছ সে তার প্রাইভেট কি ব্যবহার করে সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে। আর জটিলতার কথা যদি বলি, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এটা সহজ, আর অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এটা তুলনামূলকভাবে জটিল। আর আমরা যদি ব্যবহারের কথা বলি সেক্ষেত্রে বলতে পারি ডেটা ট্রান্সফার, ফাইল এনক্রিপশন, নেটওয়ার্ক সিকিউরিটি ইত্যাদির ক্ষেত্রে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয়। আর ডিজিটাল সিগনেচার, সিকিউর মেইল এবং এসএসএল সার্টিফিকেট ইত্যাদির ক্ষেত্রে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয়। ঠিক আছে? তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে। এবার আমরা দেখব পরবর্তী যে বিষয় আছে সেটা। পরবর্তী বিষয় হচ্ছে ডেটা এনক্রিপশনের জন্য ব্যবহৃত পদ্ধতি দেওয়া আছে এখানে 5টা। কি কি দেখো? সিজার কোড, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ট্রিপল ডিইএস, অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ডিইএস, এইএস, আইডিইএ এগুলো সম্পর্কে তোমরা পরে জানতে পারবা। তো ডেটা এনক্রিপশনের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে 5টা। তার মধ্যে সব থেকে পুরাতন যে পদ্ধতি সেটা হচ্ছে সিজার কোড, এটা সব থেকে পুরাতন। সো আমাদের বাকিগুলো সম্পর্কে জানতে হবে না, তোমরা শুধুমাত্র সেগুলোর পূর্ণরূপটা জেনে নিবা, কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউতে চলে আসতে পারে। ডিইএস এটার পূর্ণরূপ কি, এইএস এটার পূর্ণরূপ কি, আইডিইএ এটার পূর্ণরূপ কি। সো এখানে দেওয়া আছে ডিইএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এইএস এর ক্ষেত্রে অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড, আইডিইএ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে? পূর্ণরূপটা হচ্ছে মনে রাখবা, অনেক ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে। তো সব থেকে পুরাতন যে পদ্ধতি ডেটা এনক্রিপশন করার ক্ষেত্রে সেটা হচ্ছে সিজার কোড, যেটার মাধ্যমে আমরা কিভাবে আসলে ডেটাকে সাইফার টেক্সটে রূপান্তর করা হয় সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। ঠিক আছে? আমরা সিজার কোডের মাধ্যমে আমরা একটা ডেটাকে যেটা হ্যালো লেখা ছিল সেটাকে আমরা মূলত সাইফার টেক্সটে পরিণত করছিলাম। তো সেক্ষেত্রে আমরা এনক্রিপশনে যে পদ্ধতি ব্যবহার করি সেটা ছিল সিজার কোড, যেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো সিজার কোডের নিয়মটা একটু দেখবা। সিজার কোডের নিয়মটা হচ্ছে প্রতিটি অক্ষরকে তার পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা। এটা হচ্ছে মূলত একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে তার তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা, এটা স্ট্যান্ডার্ড। তুমি চাইলে প্রতিটি অক্ষরকে তার দ্বিতীয় অক্ষর দ্বারা কিংবা তার পঞ্চম অক্ষর দ্বারা কিংবা তার সপ্তম অক্ষর দ্বারা তুমি প্রতিস্থাপন করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে প্রত্যেকটি অক্ষরকে তার তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর কি। ঠিক আছে? ওকে। যেমন তুমি এ বি সি এটা কাউকে পাঠাবা, তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে এনক্রিপশন করব, এটাকে এনক্রিপশন করার ক্ষেত্রে খেয়াল রাখবা, আমরা যদি সিজার কোড পদ্ধতি ব্যবহার করি, সেক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা তার তৃতীয় অক্ষর দ্বারা রিপ্লেস করি, প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে এর পরিবর্তে দেখো ডি,
বি এর পরিবর্তে আমরা লিখব ই, এরপর সি এর পরিবর্তে আমরা লিখব এফ। তার মানে প্রত্যেকটা অক্ষরকে আমরা তার তৃতীয় অক্ষর দ্বারা, মানে পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা রিপ্লেস করলাম। চাইলে সেটা প্রতিটি অক্ষরের তার পরবর্তী দ্বিতীয় অক্ষর হতে পারে, সপ্তম অক্ষর হতে পারে, পঞ্চম অক্ষর হতে পারে, হোয়াটএভার, ঠিক আছে। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে প্রত্যেকটি অক্ষরকে তার পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা। তো আবার আমরা যখন এটাকে ডিক্রিপশন করব, ডিক্রিপশন করার ক্ষেত্রে আমরা সেটাকে আবার সাধারণ যে টেক্সট, অর্থাৎ প্লেন যে টেক্সট আছে সাধারণ ডেটা, সেটাতে রূপান্তর করব। সেক্ষেত্রে কি হবে, এ বি সি। তো এই ক্ষেত্রে আবার একইভাবে আমরা সিজার কোড এটা ব্যবহার করলাম, যার মাধ্যমে আমরা মূল যে ফরম্যাটটা কিংবা সাধারণ যে ডেটা সেটাকে আমরা পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝছো। অর্থাৎ সিজার কোডের মাধ্যমে যখন আমরা কোনো ডেটাকে আমরা এনক্রিপ্ট করব, সেক্ষেত্রে প্রত্যেকটি অক্ষরের জন্য আমরা কি করব, তার পরবর্তী তৃতীয় যে অক্ষরটা আছে সেটা আমরা ব্যবহার করব। কিন্তু চাইলে সেটা অন্য অক্ষরও হতে পারে, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, যে কোনোটা, ঠিক আছে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে তৃতীয় অক্ষর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দেখব সর্বশেষ, এখন আমরা দেখব ডেটা এনক্রিপশনের ব্যবহার। ব্যাংক সহ গোপনীয় প্রতিষ্ঠানে ডেটা সুরক্ষায় এর ব্যবহার আছে। সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণে এটার ব্যবহার আছে। বিদেশে কূটনৈতিক বার্তা নিরাপদে পাঠাতে এনক্রিপশন পদ্ধতি ব্যবহৃত হয়। ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা, ক্রেডিট কার্ড নম্বর, এগুলোর সুরক্ষার ক্ষেত্রে এনক্রিপশন পদ্ধতি ব্যবহৃত হয়। এনক্রিপশনের চারটি প্রধান অংশ আছে, কি কি? প্লেন টেক্সট, অর্থাৎ এনক্রিপ্ট করার আগের যে ডেটা আছে সেটা, সাধারণ যে ডেটা আছে সেটা। এরপরে হলো সাইফার টেক্সট, এনক্রিপ্ট করার পরের ডেটা। তারপর হলো এনক্রিপশন অ্যালগোরিদম, প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করার নিয়ম বা প্রক্রিয়া। সর্বশেষ আমরা পাচ্ছি কি, অর্থাৎ গোপন কোড, যা দিয়ে আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন করতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত এনক্রিপশনের প্রধান চারটি অংশ, একটু মাথায় রাখবা তোমরা। তাহলে আশা করি তোমাদের এই যে এনক্রিপশন ডিক্রিপশন সম্পর্কে যে ব্যাপারগুলো আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, উদ্ভাবন প্রশ্ন এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জিজ্ঞেস করবা। ক্লাসটা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাও তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।